পৌঁছানোর পরেই আরিয়ান চিৎকার করে ডক্টরকে ডাকা শুরু করলো, যেন কি না কি হয়ে গেছে। তার লোকগুলো তার কাণ্ড থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এরকম তো হওয়ারই ছিল, আমাদের নায়ক বলে কথা। ডক্টর আরিয়ানের কথা শুনে জলদি ছুটে আসে কি হয়েছে দেখার জন্য। হয়তো সিরিয়াস কিছু হয়েছে বলেই তো এমন চিল্লাচিল্লি শুরু করেছে, কিন্তু এসেই তিনি দেখেন তেমন কিছুই না, সাধারণ রোগী। আরিয়ান ডক্টরকে দেখেই তিনি বলে উঠলেন, ডক্টর প্লিজ, ওর কি হয়েছে একটু দেখেন। ও চোখ খুলছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, তবুও জ্ঞান ফিরে আসছে না কেন? ডক্টর রিদ্ধির চোখ চেক করার সময় হঠাৎ আরিয়ান বলে, ডক্টর আসতে, ও লাগবে তো। ও যদি বিন্দু পরিমাণ ব্যথা পায় তাহলে আপনাকে কিন্তু আমি ছাড়বো না, মেরে ফেলবো একদম। আরিয়ানের কথা শুনে ডক্টর বলে উঠল, শুনুন মিস্টার, কি যেন নাম আপনার? আরিয়ান, আরিয়ান চৌধুরী, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিজনেসম্যান। সরি, আসলে এসব সম্পর্কে ধারণা কম। ভুল কিছু বললে মাফ করবেন, না হলে বলবেন আমি শুধরে নিব। ও সে যাই হোক, ওনার তেমন কিছু হয়নি, কিছুতে হয়তো ভয় পেয়েছে, তাই হয়তো সেন্সলেস হয়ে গেছে। আর ওনার ব্যথা পাওয়ার ব্যাপারটা হলো, চিকিৎসা করতে গেলে অমন একটু আধটু ব্যথা পেতেই পারে। আরিয়ানের কাজ চাপড়ে ডক্টর বলল, ইয়ং ম্যান, আমি বুঝতে পারছি আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন, তাই তার অল্প ব্যথা সহ্য করতে পারছেন না। কিন্তু ইয়ং ম্যান, আমাদের তো কিছুই করার নেই, থাকলে আমরা চেষ্টা করতাম যাতে রোগী কোনোভাবেই ব্যথা না পায়। না না, আমি কিচ্ছু শুনতে চাই না। ওর ব্যথা পাওয়া মানে আমার বুকে ছুরির আঘাত দেওয়ার মতো লাগছে। আমি আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। ওর কখন জ্ঞান ফিরবে, আমি ওর সাথে কথা বলতে চাই। ডোন্ট ওয়ারি, 2-1 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে, কিন্তু তার আগে তাকে ঘুমের ইঞ্জেকশন আর স্যালাইন দেওয়া লাগবে। মেয়েটি খুব দুর্বল আছে, বুঝলে তার পর্যাপ্ত শক্তির অভাব রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওর সুস্থতার জন্য যা জরুরি সব করুন, যত টাকা লাগে দিব। না, আমার খরচ লাগবে না, অল্পতেই হবে। ওর তেমন কিছু সিরিয়াস হয়নি, শুধু এক্সট্রা মেডিসিন, স্যালাইন আর টাকা লাগবে। ওকে। তারপর ডক্টর স্যালাইন রেডি করে যখন রিদ্ধির হাতে স্যালাইনের সুচ ফুটতে যায়, তখনই আবার আরিয়ান চেঁচে উঠে বলল, কি করছেন কি আপনি? ওর লাগবে তো? না, আমি সুচ ফুটতে দিব না, ও ব্যথা পাবে। বলেই আরিয়ান কিছুতেই রিদ্ধির হাতে সুচ ফুটতে দিচ্ছিল না। অবস্থা বেগতিক দেখে রাসেল আর জাহিদ দৌড়ে আসে আর তাকে বোঝাতে শুরু করে। স্যার মেয়েটিকে বলার পর আর বাকিটা বলতে পারলো না, তার আগেই রাসেলের গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। এই, তোর সাহস তো কম না, ওকে মেয়েটি বলিস? ম্যাম, ম্যাম বলবি এবার থেকে, বুঝতে পারলি? কথাটা কানে ঢুকাই নে ভালো করে। জি, মনে থাকবে। রাসেল গালে হাত দিয়ে মাথা নিচু করে তার জবাব দিল। আর রাসেলের গালে থাপ্পড় পড়া দেখে জাহাদও নিজের গালে হাত দিয়ে বসে আছে। ইস, ও বললে তো ওর গালেও পড়তো। বড় বাঁচা বেঁচে গেছে বেচারা, ভেবেই শান্তি পাচ্ছে সে। ওদিকে ওদের ঝগড়ার ফাঁকে ডক্টর তার কাজ সেরে পালিয়ে গেছে। তিনি বুঝে গেছেন এখানে থাকলেই তার বিপদ হতো, তাই তিনি মনে মনে এখান থেকে কেটে পড়েছেন। আরিয়ানের হঠাৎ ঝগড়ার সময় রিদ্ধির দিকে চোখ যায় আর সে শান্ত হয়ে যায়। আস্তে আস্তে তার কাছে গিয়ে একটি টুল নিয়ে রিদ্ধির পাশে বসে পড়ে আর হাতের দিকে তাকিয়ে দেখলো হাতে স্যালাইন দেয়া আছে। রাগ উঠলেও পরক্ষণে সেটাকে দমিয়ে নিল সে। আর এদিকে বেচারা রাসেল আর জাহাদ তাড়াতাড়ি ক্যাবিন থেকে বের হয়ে পালালো, থাকলে না জানি আর কি কি হতো। বাইরে গেটের দুই দিকে পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। আরিয়ান রিদ্ধির দিকে কিছুক্ষণ মায়া ভরার মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো, যেন তার দীর্ঘকালের চক্ষু তৃষ্ণা মেটাচ্ছে। তারপর তার হাত নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো আর তার সারা মুখেও চুমুতে ভরিয়ে দিল, যেন এটাই তার প্রধান কাজ। চুমু দিয়ে সে শান্ত হয়ে রিদির গলায় মুখ গুজে খুব সাবধানে শুয়ে রইল। রিদি তার হঠাৎ পাওয়া ভালোবাসা, তার মনে হচ্ছে এই মেয়েটি ছাড়া সে অচল, ওকে ছাড়া সে বাঁচতে পারবে না। মনে হয় যেন ওর চোখের আড়াল হলে ও পাগল হয়ে যাবে, ওর কষ্টগুলো যেন ওর বুকের সূচের মতো বিধে। আচ্ছা, ও যদি জ্ঞান ফিরে ওকে ছেড়ে চলে যেতে চাই তখন কি হবে? না না, ওকে আমি কোনো মতে যেতে দিব না। বুকের মধ্যে লুকিয়ে রাখবো ওকে, কাউকে দিব না, কাউকে না। যে নিতে আসবে তাকেই খুন করব। মিসেস রিশা রায়হান আর রিদ্ধির ছোট বোন রিধি দুজন মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তবুও তাদের বাড়ির বড় মেয়ে বোন রিদ্ধি এখনো বাড়ি ফিরে আসেনি। এরকম তো কখনোই হয় না।
কোনো বিপদ হলো না তো তার মেয়েটার? এই ভেবে ভেবে ঋদ্ধির মা মিসেস রিশা রায়হান অস্থির হয়ে যাচ্ছে। ঋদ্ধির বেস্ট ফ্রেন্ড মিমিকে দিয়ে জানতে চাইলে বলে সে আজ কলেজে যায়নি, জানে না কিছু। আর ঋদ্ধির আরেক ফ্রেন্ড তিশাকে কল দিলে সে বলে ঋদ্ধি একটা ক্লাস করেই নাকি বের হয়ে গেছে বাসার উদ্দেশ্যে। এসব শুনে মা মেয়ে মিলে আরও পাগল অবস্থা শুরু করেছে। মেয়েটা যে তাদের কলিজার টুকরো। ওদিকে ঋদ্ধির বাবা মিস্টার দিশান রায়হান বড় মেয়ের খবর শুনে তাড়াহুড়ো করে অফিস থেকে দ্রুত তার সাদা ধবধবে গাড়ি হাঁকিয়ে ছুটে আসতে লাগলো। বাসায় এসে তার ওয়াইফ ও ছোট মেয়ের অবস্থা দেখে তিনি চিন্তায় পড়ে যান কি করবেন উনি। তারপর কিছু একটা ভেবে ভাইয়ের ছেলে সায়ানকে কল দিয়ে ডেকে তাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লো ঋদ্ধিকে খোঁজার উদ্দেশ্যে। আর ঋদ্ধির মা বোনকে সামাল দেয় তার চাচি আর তার অষ্টম শ্রেণী পড়ুয়ার চাচাতো বোন সায়না রায়হান। বেশ কয়েক ঘন্টা পর ঋদ্ধির জ্ঞান ফিরে আসে। তারপর সে চোখ টিপ টিপ করে চারদিকে তাকানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। কারণ তাকাতে গেলেই ঋদ্ধি অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পায় না। আর শরীরও তো কেমন জানি ভারী কিছু অনুভব করছে। ঋদ্ধি ভাবছে, আচ্ছা আমি কি মরে গেলাম নাকি? আল্লাহ আমাকে মনে হয় আমার মৃত্যুর পর পাপ হিসেবে জাহান্নাম দিয়েছে, সাথে আমাকে অন্ধও বানায় দিছে। হায় আল্লাহ, এ কি হইল আমার? আমি কি আমার নাতি নাতনিদের বিয়ে দেখতে পাবো না? তার আগেই আমার উগান্ডা অচিনপুরের জামাইডারে বিধবা বানায় দিল। খোদা। হঠাৎ কারো কান্নার আওয়াজে আরিয়ানের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারছে না কে কান্না করছে। এতক্ষণ কি সুন্দর শান্তির ঘুম দিচ্ছিল তার পরিটাকে জড়িয়ে। উফ, এখন তার মেজাজটা খুব খারাপ হচ্ছে। এখন সামনে পেলে তাকে খুন করতো তার শান্তির ঘুম ভাঙানোর অপরাধে। এবার আরিয়ান অনুভব করলো কান্নার আওয়াজ তার কানের খুব কাছ থেকে আসছে, আর কিছু ভেজা ভেজা অনুভব করছে। আরে ঋদ্ধি নড়াচড়া করছে, তার মানে তার পাখিটার জ্ঞান ফিরেছে। তাই তাড়াহুড়ো করে আরিয়ান ঋদ্ধির উপর থেকে উঠে পড়ে। ঋদ্ধিকে একটার পর একটা জিজ্ঞেস করতে লাগলো, জান পাখি আমার, এখন তোমার কেমন লাগছে? শরীরে কোথাও কি ব্যথা লাগছে? ব্যথা লাগলে বলো, ওই ডক্টরের খবর আছে। আমার জান পাখিকে ব্যথা দেয়, সাহস কত ওর! ওর চাকরি ফিনিশ করে দিব। বেবি সোনা আমার কান্না করে না। ঋদ্ধি আরিয়ানের এসব কথা শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর মনে মনে ভাবছে, লোকটা কি পাগল হয়ে গেল? একটা অচেনা মানুষ আমাকে এগুলো কি বলছে? এসব ভাবতে ভাবতেই ঋদ্ধিক কাঁদতেই ভুলে গেছে। শুধু বড় বড় চোখ করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে সে। বেচারা আরিয়ান মনে করেছে তার আধুনিক কথায় কাজ দিয়েছে, তাই সে বাচ্চাদের মতো খুশি হয়ে ঋদ্ধিকে বলতে লাগলো, এই তো আমার সোনা পাখিটা চুপ হয়ে গেছে। বেচারা আরিয়ান ভাবতেই পারেনি তারপর কি হতে চলেছে। তারপর আর কি হবে, আমাদের নায়িকা ঋদ্ধি এরকম পরিস্থিতি দেখে ঘাবড়ে গিয়ে আরো জোরে সোরে কান্না শুরু করেছে। আর প্রলাপ বকেই যাচ্ছে, আম্মুর কাছে যাব, আপুর কাছে যাব, ছোট বোনের কাছে যাব, আব্বুর কাছে যাব। আর আরিয়ান এই কথা শুনে তার মেজাজ গরম। তার পরিটা তার থেকে যেতে চাইছে। না, এ হতে পারে না। আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। মিস্টার দিশান রায়হান সব জায়গায় খুঁজেও যখন পেলেন না, তখন তিনি গাড়িতে হেলান দিয়ে মুখে হাত দিয়ে কান্না করতে লাগলেন। তার বড়ই আদরের লক্ষ্মী মেয়ে, বড় মেয়ে হিসেবে ঋদ্ধি খুব আদরের সবার। ওনার বিশ্বাস ঋদ্ধি তার বিশ্বাস হারাবে না কোনো উল্টাপাল্টা কিচ্ছু করে। তাহলে নিশ্চিত কোনো বিপদে পড়েছে। এখন তার ভয় হচ্ছে খারাপ কিছু হয়নি তো আবার। সায়ান তার চাচুকে ভেঙে পড়তে দেখে নিজেও কি করবে বুঝতে পারছে না। কারণ ঋদ্ধি ওর 1 বছরের বড় হলো, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব, খুব ভালো। ওর নিজেরই খুব কষ্ট হচ্ছে, খুব নিজেকেই সামলাতে পারছে না। কিন্তু এখন ওর চাচুকে না সামলালে খুব খারাপ হয়ে যাবে। তাই ও এবার চাচুকে সান্ত্বনা দিতে গিয়ে এগিয়ে গেল। চাচু প্লিজ শান্ত হও, আমরা ইনশাল্লাহ ঋতুকে খুঁজে পাবো। ঋতু আমাদের আদরের, ওর কিচ্ছু হবে না। আছে, আমরা ওকে খুঁজে বের করবই। সায়ান এতক্ষণ ধরে বকেই যাচ্ছে, কিন্তু তার চাচুর কোনো সারা শব্দ পাচ্ছে না দেখে সায়ান একটু ভয় পেয়ে গেল। তাই তাড়াহুড়ো করে তার চাচুকে ধাক্কা দিয়ে দেখে। ধাক্কা দিয়ে তার চাচু হেলে পড়ে গেল। সায়ান চাচুকে এরকম ভাবে দেখে হতভম্ব হয়ে যায়। 2-3 কিলোমিটার ওরকম ভাবেই চুপচাপ বসে থাকে। তারপর হঠাৎ পাশ থেকে গাড়ির আওয়াজে তার হুঁশ ফিরে আসে। তারপর তাড়াহুড়ো করে পালস চেক করে দেখে ঠিক আছে। তখন শান্তির নিঃশ্বাস ফেলে। সায়ান তার চাচুকে ধরে ড্রাইভিং সিট থেকে প্যাসেঞ্জার সিটে আনে আর নিজে গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে যায়। বাড়িতে সবাই এমনিতে টেনশনে আছে, তাই আর বাড়িতে কিচ্ছু জানালো না। চাচুর কথা শুনতে পেলে আরও টেন্স হয়ে যাবে।
শুধু তার আব্বুকে চুপি চুপি বলে রাখলো সে। তার আব্বু যেন সুযোগ বুঝে একবার হসপিটালে দেখতে আসে, হসপিটালের ঠিকানা দিয়ে রাখে সেজন্য। সায়ান হসপিটালে নিয়ে এসে ডাক্তারকে দেখালে বলে অতিরিক্ত টেনশনের ফলে মাথায় চাপ পড়ায় অজ্ঞান হয়ে গেছে, তেমন কিচ্ছু হয়নি। ভাগ্য ভালো শুধু জ্ঞান হারিয়েছে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা ছিল, তবুও ভাগ্যই সহায়, সেজন্যই বেঁচে গেছে। মজার ব্যাপার হলো রিদ্ধি যে হাসপাতালে আছে সেখানে তার আব্বুকে নিয়ে যাওয়া হয়। আসেন দেখি সামনে এবার কি কি ম্যাজিক অপেক্ষা করছে। রিদ্ধির আব্বুকে ইঞ্জেকশন দেওয়া হয় যাতে তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে, আর কিছু মেডিসিন লিখে দেয়। সেগুলো আনার জন্যই সায়ান ক্যাবিন থেকে বাইরে বের হয়। তারা 3 তলার একটা ক্যাবিনে আছে, আর রিধিরা 2 তলার ক্যাবিনে সিঁড়ির পাশে একটা রুম পর। ওদিকে রিধি কেঁদেই যাচ্ছে বাড়ি যাবে বলে। আরিয়ান কোনোভাবেই থামাতে পারছে না। পারবে কেমন করে, আমাদের রিধি তো এমনিতেই বাড়ির আদুরে বুড়ি, তাই একটু ছিসকাদনে টাইপ মেয়ে, একটুতেই কেঁদে কেটে একাকার হয়ে যায়। তারপরে আবার অপরিচিত মানুষ খুব ভয় পায়। ছোট থেকেই ও পরিচিত ছাড়া অপরিচিতের সাথে মেশেনি কখনো। মা বাবা, আশপাশ, কাজিন আর বন্ধু বান্ধব এসব নিয়েই ওর দুনিয়া। তাই তো রিধি ভয় পেয়ে গেছে এভাবে একজন অপরিচিত মানুষের সাথে থাকতে। আবার কখন থেকে কি না কথা বলেই যাচ্ছে সেটা তো আছেই, কিন্তু যেভাবে জড়াই ধরে আছে, যে ভয়ে ওর জান যায় অবস্থা, ভয় পেয়ে জোরে জোরে কান্না করেই যাচ্ছে। ওর ওই একটাই কথা, বাড়ি যাব, আম্মু আব্বু যাব, বাচ্চাদের মতো কাঁদতেই আছে। আরিয়ান তো ভেবেই পায় না এত বড় মেয়ে এভাবে বাচ্চাদের মতো কান্না করে কেমনে, তাও আবার কেমন করে বায়না করে আব্বু আম্মু বাড়ি যাব বলে। ছোট বাচ্চা বোধহয় এমন করে না। আরিয়ানা সহ্য করতে পারছে না। এত ধৈর্য আজ প্রথম ধরলো শুধুই রিদ্ধির জন্য। না হলে এতক্ষণে বন্দুকের সব গুলো মাথার খুলিতে ঢুকিয়ে দিত। এবার আর থামতে না পেরে দিল এক ধমক খেয়ে ধমক দিয়ে চিল্লিয়ে বলে উঠল, চুপ চুপ, এবার আর একটু কাঁদবে না। এবার বাড়ি যাওয়ার কথা বললে মুখে টেপ দিয়ে হাত পা বেঁধে রাখবো একদম, পাজি মেয়ে। রিদ্ধি কিছুক্ষণ চোখের টলটলে পানি নিয়ে চুপ থেকে আবার পুরো দমে আবার আরিয়ানের কাছে গিয়ে চিল্লিয়ে কান্না শুরু করলো। বেচারা আরিয়ান মাথায় হাত দিয়ে বসে পড়ে, আর কিছুক্ষণ পর মাথায় চাপড় মারে, আর মনে মনে বলে, এই কোন মেয়েকে মনে লাগলো আমার? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? এর চোখে এত পানি আসে কোথা থেকে? চোখে কি পানির টাঙ্কি আছে? পরে একসময় চেক করে দেখা লাগবে। আর এদিকে রিদ্ধির কান্নার জন্য আরিয়ানের 2 বডিগার্ডেরও মাথা নষ্টের জোগাড় হবার উপক্রম, কিন্তু তাদের কিচ্ছু করার নেই চুপ করে থাকা ছাড়া। এখন তাদের নিজেদেরই কান্না করতে ইচ্ছে করছে এরকম পরিস্থিতিতে। ভাবছে না জানি ওদের বস কেমন করে সহ্য করছে, সেটাই ভেবে পাচ্ছে না তারা। রিদ্ধি যখন কান্না করছিল তখন ওখান দিয়ে সায়ান যাচ্ছিল, তখনই রিদ্ধির কান্নার আওয়াজ শুনতে পায় আর থেমে যায়। পা যেন চলতেই চায় না। এটা কি ও সত্যি শুনতে পাচ্ছে নাকি ওর ভ্রম এসব? রিদ্ধির কান্নার আওয়াজ শুনেই মনে হয়েছে এটাই রিদ্ধি, কারণ রিদ্ধির কান্না ওদের বাড়িতে ফেমাস। ছোটখাটো কিছুতেই কান্না করা ওর স্বভাব। ওদের বাসার সবাই জানে কান্নাতে নোবেল দিলে রিদ্ধি সর্বপ্রথম পেয়ে যেত, যে হারে ও কান্না করে। কি মেরে ভাবা যায় এগুলা। কিন্তু কান্না তো অন্য কেউ করতেই পারে। ইস, মেয়েটার মনে হয় খুব কষ্ট হচ্ছে, তাই এমন করে কান্না করছে। তবুও কেন জানি ওর মনে হচ্ছে ওখানে রিদ্ধি আছে। একবার চেক করে দেখলে ক্ষতি কি, কিন্তু এখানে এত গার্ডের ব্যবস্থা কেন সেটাই বুঝতে পারছে না। কে এমন ভিআইপি মানুষ আছে যে তাকে এভাবে বন্দুক হাতে নিয়ে গার্ডের ব্যবস্থা করে রাখতে হবে? সায়ান ভাবতে এবার কথার আওয়াজও পেল। একটা ছেলে আর একটা মেয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা রিদ্ধির মতো গলার আওয়াজ পাচ্ছে, আরেকজনকে সে বুঝতে পারছে না। সায়ানকে গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে গার্ডগুলো বলে উঠলো, এই যে ভাই, এখানে কি করছেন? এখানে দাঁড়িয়ে থাকা নিষেধ। দাঁড়ানোর ইচ্ছে হলে অন্য জায়গায় গিয়ে দাঁড়ান। আমাদের স্যার জানতে পারলে খবর আছে আপনার। আচ্ছা স্যার, এই রুমে একটি মেয়ের কান্নার আওয়াজ পেলাম। না ছোট ভাই, সেটা আমাদের বলার আদেশ স্যার দেয়নি, রাসেল বলে উঠলো। প্লিজ ভাই একটু বলেন না, না হলে মেয়েটিকে আমি একটু দেখতে চাই। মেয়েটির কণ্ঠ আমার অনেক চেনা লাগছে। সায়ানের কথায় জাহাদ আর রাসেল একে অপরের মুখে শুধু তাকায়। ওদের এরকম করতে দেখে সায়ান আবারও বলে উঠল, স্যার প্লিজ একটু দিন না দেখতে, আমি জাস্ট একটু দেখবো। শুধু আমার বোনকে আমি খুঁজে পাচ্ছি না, ওকে না পেলে বেঁচে থেকেও মৃত হয়ে যাব। আচ্ছা, আপনার বোনের নাম কি? রিদ্ধি।
ওঠে। রিদ্ধি, রাসেল আর জুহাদ দুজনই চমকে বলে উঠল। স্যার, আপনারা কি কেউ চিনেন এই নামের কাউকে? না না, আমরা এই নামে কাউকে চিনি না। জাহাদ বলে উঠল, ওরে বাবা, এই ছেলেটা বোনকে খুঁজতে এসেছে। স্যার তো কিছুতেই ম্যামকে দেবেন না, মনে মনে বলল। ফিসফিস করে রাসেল বলল, জাহাদ, এই ছেলেকে এখান থেকে জলদি সরানো লাগবে। ম্যামকে চিনে ফেললে ঝামেলা বাঁধবে। স্যার আমাদের আস্ত রাখবে না, সাথে চাকরিটাও যাবে। হ্যাঁ রে ভাই, এই ছেলেকে কিছু একটা বলে তাড়াতে হবে। স্যার, আজ ওকে না পেলে বাসার চাচু চাচিকে কি জবাব দিব? ওকে না দেখতে পেয়ে হয়তো এবার হার্ট অ্যাটাক করে ফেলবে। সায়নের কথা শুনে আর নাম শুনে ওরা শিওর হয়ে গেছে এটাই ম্যামের ভাই। আর আর উনি তার বোন, মানে ম্যামকেই খুঁজছেন। না না না, তার খবর কিছুতেই দেওয়া যাবে না এই ছেলেকে, দিলেই খবর আছে আমাদের। আপনারা বুঝতে পারছেন না তো ওরা কেমন করে বুঝলো রীতি আরিয়ানের সাথে মেয়েটির নাম? আসলে আরিয়ান রীতিকে এখানে আনার সময় তার লোকদের বলে দেয় তার সম্পর্কে খোঁজ নিতে, তখনই তারা জানতে পারে রীতি সম্পর্কে। আসলে ছোট ভাই বলেছিলাম কি, স্যারের ওয়াইফ অসুস্থ, তাই উনি কান্না করছিলেন। এখানে আপনার বোন রিদ্ধি থাকে না। দেন না ভাই একটু, আমার মন বলছে আমার বোন ভিতরে আছে। বললাম না আপনাকে, স্যারের ওয়াইফ আছে এখানে। ধমক দিয়ে বলে ওঠে। স্যার ম্যামকে দেখাতে নিষেধ করেছেন, তাকে দেখার অনুমতি বাইরে কাউকে দেই নাই। আরে স্যার, একটু দেখালে কিছু হবে না। ওদের চেঁচামেচির আওয়াজ শুনে রিধিকে ছেড়ে আরিয়ান উঠে আসে, আর রিধিকে আরিয়ান ছেড়ে দেয়। হাফ ছেড়ে বাসে রিধি। এতক্ষণ ওর দম আটকে যাচ্ছিল। আরিয়ান গেট ফাঁক করে দেখে এক ছেলে দাঁড়িয়ে আছে, 18 থেকে 19 বছর বয়সের হবে। বের হয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? বাট সায়ান আরিয়ানের দিকে নজর দিতেই তার নজর যায় রুমে বসে থাকা রিদ্ধির দিকে। আরিয়ান গেট ফাঁক করার সময় সায়ান রিদ্ধিকে দেখে ফেলে। রিদ্ধি রিদ্ধি বলে ডাকতে শুরু করে। সায়ানের মুখে রিদ্ধি নাম শুনেই আরিয়ান চমকে ওঠে, আর আরিয়ানের গার্ডরা ভয় পেয়ে যায়, কারণ সায়ান দেখে ফেলেছে। আরিয়ান তো তাদের আস্ত রাখবে না এখন। এদিকে সায়ান ভিতরে যাওয়ার জন্য ঠেলাঠেলি শুরু করে, কিন্তু গার্ডরা কোনো মতেই যেতে দিতে চাইছে না। আরিয়ান চোখ গরম করে গার্ডদের বলে দেয় যেন ওনাকে ঢুকতে না দেয়। আরিয়ান ভয় পেয়ে গেছে রিধির বাসার লোককে দেখে। এখন তো তাহলে রিধিকে ওর কাছ থেকে কেড়ে নেবে। এখন কি করবে ও? আরিয়ান তাড়াতাড়ি করে গেট লাগিয়ে রিধির কাছে যায়, কিন্তু এতক্ষণে রিধিও বুঝে গেছে যে তাকেই ডাকছে। রিধি সায়ানের গলার আওয়াজ পেয়ে সায়ান সায়ান বলে চিল্লাতে শুরু করে, আর হাতের ক্যানোলা খুলে ফেলে। জোরে টান দেয়, হাত থেকে রক্ত পড়তে শুরু করে। তবুও তার সেদিকে খেয়ালই নেই। ওর এখন একটাই মনে আছে, ওকে সায়ানের কাছে যাওয়া লাগবে। কিন্তু সায়ানের কাছে ছুটতে যাওয়ার আগে আরিয়ান রিধিকে ধরে নেয়। রিধি বারবার বলতে শুরু করে, ছাড়ুন আমায়, ছাড়ুন, প্লিজ ছেড়ে দিন আমায়। আমি সায়নের কাছে যাব। সায়ন আমাকে এখান থেকে নিয়ে যা প্লিজ, আমি বাড়ি যাব। সায়ান সায়ান বলে চিৎকার করে কাঁদতে থাকে। সায়ানও রিদু রিদু বলে ডাকে। ওকেও গার্ডগুলো শক্ত করে ধরে আছে। আরিয়ান রিধিকে শক্ত করে ধরে এনে ক্যাবিনের সিটে বসে পড়ে, আর রিধিকে কোলে নিয়ে বসে থাকে। হাতে রক্ত মুছে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দেয়। আরিয়ান খুব ভয় পেয়ে আছে, ও রিধিকে কিছুতেই যেতে দেবে না। রিধিকে কোলের ওপর নিয়েই আরও শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। আমি কিছুতেই তোমাকে যেতে দেবো না বারবার বলতে থাকে, আর রিধিকে চুমু দিতে থাকে। আর রিধির মাথা বুকে জড়িয়ে বসে আছে আরিয়ান। সায়ান ওদের সাথে না পেরে উঠে কিছুক্ষণ চুপ করে হঠাৎ করে ঠেলা দিয়ে রুমে ঢুকে যায়। রুমে ঢুকে দেখে একজন শ্যামলা লম্বা সুন্দর করে সেই লোকটা রিধিকে কোলে নিয়ে জড়িয়ে রিধির মাথা বুকে নিয়ে বসে আছে। আর রিধি কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে। সায়ান রিদ্ধি বলে ডাক দেয়, আর রিদ্ধি ধরপড়িয়ে উঠতে যায়, কিন্তু আরিয়ান উঠতে দেয় না। রিদ্ধিকে আরো বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। সায়ান দৌড়িয়ে রিদ্ধির কাছে যায়, কিন্তু রিদ্ধির কাছে যেতেই আরিয়ানের গার্ডরা তাকে আবারও ধরে ফেলে। তবুও সায়ান রিদ্ধিকে ধরতে যায়, আর রিদ্ধি বলে ডাকতে থাকে। আর রিদ্ধি অনেক কান্নাকাটি করে। সায়ানকে রিদ্ধিকে ধরতেই দেয় না। রিদ্ধিকে নিয়ে আরো কর্নারে ঘেসে যায়, যেন ছোট বাচ্চা তার পছন্দের জিনিস কেউ কেড়ে নেবে, তাই সে কোনায় গিয়ে লুকিয়ে থাকে। আরিয়ান রিধিকে কোলে নিয়ে কর্নারে গুটিসুটি মেরে বসে পড়ে। সায়ান এসব দেখে অবাকের পর অবাক হয়ে যাচ্ছে। আপনি আমার বোনকে ছাড়ছেন না কেন? আরিয়ানকে উদ্দেশ্য করে সায়ান বলে। এই কথা শুনে আরিয়ান চিৎকার করে বলে ওঠে, না না, আমি ওকে দিব না, কাউকে দিব না। তুমি চলে যাও, আমি ওকে দিব না। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। রিদ্ধি আপনাকে ভালোবাসে না, আপনার কাছে থাকতে চায় না। আপনি ওকে ছেড়ে দিন বলছি। এই কথা শুনে আরিয়ান চিৎকার করে বলে ওঠে,
বলছি না আমি ওকে ছাড়বো না। আমার মরার আগ পর্যন্ত ওকে আমি ছাড়বো না, কখনোই না। ও আমার জান, আমি ওকে ছাড়বো না। আরিয়ানের আজীব ব্যবহারগুলো দেখে তার গার্ডগুলো রীতিমতো টাসকি খেতে আছে। তারাও ভেবে পায় না আরিয়ানের মতো শক্ত রাগী মানুষ এমনটা কেমন করে হতে পারে, কিভাবে, হাউ ইজ ইট পসিবল ম্যান। এই আরিয়ানকে যেন তারা চিনতেই পারছে না। এদিকে ঋদ্ধির আব্বুর জ্ঞান ফিরে এসেছে, তাই বাড়ির কে আছে খুঁজতে খুঁজতে তাদের কাছে চলে আসে আর ঋদ্ধিকে দেখে দৌড়ে আসে ঋদ্ধির কাছে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা বলতেছি। তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, সবাই আর কে তামিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটির নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে।